Meeting at Night, a poem by Robert Browning. Introduction. Welcome everybody. In this video, we are going to study and analyze the poem Meeting at Night. কবিতাটি একাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। মিটিং অ্যাট নাইট রবার্ট ব্রাউনিং এর লেখা খুব জনপ্রিয় একটি প্রেমের কবিতা। মিটিং কথার অর্থ হলো মিলন বা সাক্ষাৎ। সেই অর্থে মিটিং অ্যাট নাইট এই শিরোনামটির অর্থ হলো রাত্রিকালীন মিলন বা সাক্ষাৎ বা রাত্রিকালীন সাক্ষাৎ। কবি রবার্ট ব্রাউনিং প্রথমে নাইট অ্যান্ড মর্নিং নামে একটি কবিতা লেখেন। পরে সেই কবিতাটিকে দুটি স্বতন্ত্র ভাগে ভাগ করেন। তার প্রথম ভাগটি হলো মিটিং অ্যাট নাইট আর দ্বিতীয় ভাগটি হলো পার্টিং অ্যাট মর্নিং। এই প্রসঙ্গে বলে রাখি যে পার্টিং অ্যাট মর্নিং কথার অর্থ হলো সকালবেলা বিদায় নেওয়া। Let's know about the poet Robert Browning. ভিক্টোরিয়ান যুগের এক সুবিখ্যাত কবি ছিলেন রবার্ট ব্রাউনিং। 1812 সালে লন্ডনের ক্যাম্বারওয়েল নামক স্থানে তার জন্ম হয়। 1812 সালের 7ই মে। ছোটবেলায় বিদ্যালয়ের শিক্ষার পরিবর্তে তার বাবার গ্রন্থাগারে পড়েই তিনি শিক্ষিত হন। খুব ছোটবেলা থেকে সাহিত্য ও শিল্পের প্রতি তার ছিল গভীর অনুরাগ। মাত্র 12 বছর বয়সে তিনি লিখে ফেলেন একটা গীতি কবিতা গুচ্ছ, যার নাম ইনকন্ডিটা। রবার্ট ব্রাউনিং মূলত ড্রামাটিক মনোলগ লেখার জন্য সুবিখ্যাত ছিলেন। এই ড্রামাটিক মনোলগ কি সেটা আমি এই ভিডিওতে আলোচনা করতে পারছি না, তাহলে অনেকটা বেশি সময় লেগে যাবে। যাই হোক, তিনি প্রেমের কবিতা লিখতেও সুবিখ্যাত ছিলেন। রবার্ট ব্রাউনিং জীবন সম্পর্কে ছিলেন খুবই আশাবাদী। তিনি কখনো হতাশ হতেন না। তার কবিতায় কখনো হতাশা ফুটে ওঠেনি। এই সুবিখ্যাত কবি 1889 সালের 12 ডিসেম্বর পরলোকে গমন করেন। Browning's love and this poem. ব্রাউনিংয়ের ব্যক্তিগত জীবনের ভালোবাসা এবং এই কবিতাটি। 1845 সালে রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেট নামে একজন কবির কবিতা পড়ে মুগ্ধ হন। কবি এতটাই মুগ্ধ হন যে কবি এলিজাবেথ ব্যারেটের সঙ্গে দেখা করেন। তারা দুজনেই দুজনের প্রেমে পড়ে যান, দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেন। কিন্তু এলিজাবেথ ব্যারেটের বাবা ছিলেন অত্যন্ত রক্ষণশীল। তিনি তাদের এই সম্পর্ক মেনে নেননি। আর সেই 1845 সালের ডিসেম্বরে রবার্ট ব্রাউনিং মিটিং অ্যাট নাইট কবিতাটি প্রকাশ করেন। আর তাই আমরা আশা করতে পারি যে রবার্ট ব্রাউনিং আর এলিজাবেথ ব্যারেটের প্রেম কাহিনী প্রতিফলিত হয়েছে এই কবিতা মিটিং অ্যাট নাইটে। কিন্তু রবার্ট ব্রাউনিং নিজে কখনো এই কথাটা স্বীকার করেননি। Subject matter of the poem. কবিতার বিষয়বস্তু। মিটিং অ্যাট নাইট একটা গীতি কবিতা, একটা লিরিক, LYRIC, লিরিক। লিরিক কথার অর্থ গীতি কবিতা। এটি কিন্তু ড্রামাটিক মনোলগ নয়। আমরা মিটিং অ্যাট নাইট কবিতায় দেখতে পাই একটি প্রেমিকের তার প্রেমিকার সাথে গোপন অবিচারের বিবরণ কাহিনী। ছেলেটি
একটা দীর্ঘ পথ যাত্রা করে তার প্রেমিকার সাথে দেখা করতে যায় এবং তার সাক্ষাৎ হয় সেই মেয়েটির সাথে। এই বর্ণনায় এই কবিতাটিতে করা হয়েছে। যে মেয়েটি একটা খামার বাড়িতে থাকে। ফার্স্ট স্ট্যান্জায় অর্থাৎ প্রথম স্তবকে আমরা দেখতে পাই ছেলেটির সমুদ্র যাত্রাপথের বিবরণ। ছেলেটিকে একটা দীর্ঘ সমুদ্রপথ যাত্রা করে মেয়েটির সাথে দেখা করতে আসতে হয়। ছেলেটি নিজেই সেই যাত্রাপথের বর্ণনা করেছে যে কিভাবে তাকে যাত্রা করে আসতে হয়। আর তার যে যাত্রাপথের বর্ণনা, এই বর্ণনার প্রত্যেকটা মুহূর্তেই ফুটে উঠেছে তার তীব্র আকাঙ্ক্ষা, মেয়েটির সাথে দেখা করার তার তীব্র ইচ্ছা বা তীব্র আকাঙ্ক্ষা। এরপরে আমরা সেকেন্ড স্ট্যান্ডে গিয়ে দেখতে পাই তার স্থলভাগ যাত্রা। সমুদ্র যাত্রা পরে কিছুটা পথ, কিছুটা স্থলভাগ তাকে পেরোতে হয়। তারপরে সে একসময় পৌঁছে যায় সেই খামার বাড়িতে যেখানে মেয়েটি থাকে। তাদের সাক্ষাৎ হয়। কবিতাটির পরিসমাপ্তি হয়েছে এই দুজনের অর্থাৎ ছেলেটির এবং মেয়েটির এই যুগলের মুখোমুখি সাক্ষাতের তীব্র আনন্দ ও তৃপ্তিতে। এখন আমরা কবিতাটি পড়ব। আমরা দেখব যে কবি তার কবিতায় কি বলতে চেয়েছেন। ফার্স্ট স্ট্যান্জা। The grey sea and the long black land and the yellow half moon, large and low, and the startled little waves that leap in fiery ringlets from their sleep, as I gain the cove with pushing pro, and quench its speed in slushy sand. এটা কবিতার ফার্স্ট স্ট্যান্জা। এখানে দেখি আমরা 6টা পংক্তি বা 6টা লাইন আছে। এই 6টা লাইনের প্রত্যেকটা লাইন আমরা এবার আলাদা করে অর্থ দেখব। দ্য গ্রে সি, ধূসর সমুদ্র, অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, এবং দীর্ঘ কালো স্থলভূমি। প্রেমিক রাত্রের অন্ধকারে তার পথে পাড়ি দিয়েছে প্রেমিকার সাথে দেখা করার জন্য। যে সে সমুদ্র পথে পাড়ি দিয়েছে সেই সমুদ্রকে তার নিজের ভাষায় ধূসর বলে বর্ণনা করেছে। ধূসর একাকিত্বের প্রতীক। সে যে একাকী ছিল সেটা কিন্তু বোঝানো হচ্ছে। অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, এবং দীর্ঘ কালো স্থলভূমি। স্থলভাগ যেটুকু তাকে পেরোতে হয়েছিল সেই স্থলভাগটা কিন্তু দীর্ঘ এবং কালো। যেহেতু রাত্রির অন্ধকার নেমে এসেছে তাই স্থলভাগটা কিন্তু কালো। আবার এই যে অন্ধকার বা কালো, এটা কিন্তু গোপনীয়তা প্রকাশ করছে। সে গোপনভাবে তার অভিসারে চলেছে, সে তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন, এবং হলুদ রঙের অর্ধচন্দ্র। লার্জ অ্যান্ড লো, বৃহৎ এবং নিচে অবস্থান করছে। এবং তখন দেখা গেছে হলুদ রঙের চন্দ্র, চাঁদ কিন্তু হলুদ, এবং সেটা অনেক বড় এবং নিচে অবস্থান করছে। অর্থাৎ চাঁদের উদয় হচ্ছে তখন রাত্রির অন্ধকারের মধ্যেও। এর দ্বারা কি বোঝানো হচ্ছে? আসলে ছেলেটির মনে, ছেলেটির হৃদয়ে আশার উন্মোচন হচ্ছে, আশার আলো জেগে উঠছে। চাঁদের আলো কিন্তু সেই আশার আলো প্রকাশ করছে। অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস, এবং চমকিত ছোট ছোট ঢেউগুলি, দ্যাট লিপ, যেগুলো লাফিয়ে উঠছে। ঢেউগুলিকে চমকুতি বলা হয়েছে এবং তারা যেন লাফিয়ে উঠছে। আসলে ছেলেটির মন প্রচণ্ড আনন্দে উদ্বেলিত হচ্ছে, আর তার তাই মনে হচ্ছে যে ঢেউগুলি যেন চমকিত এবং তারা লাফিয়ে উঠছে। স্টার্টলড মানে চমকিত, অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস, এবং চমকিত ছোট ছোট ঢেউগুলি, দ্যাট লিপ, যেগুলো লাফিয়ে উঠছে। ইন ফায়ারি রিংলেটস, আগুনের স্ফুলিঙ্গের মতো, ফ্রম দেয়ার স্লিপ, তাদের ঘুম থেকে। সেই ঢেউগুলি যেন তাদের ঘুম থেকে জেগে উঠেছে এবং আগুনের স্ফুলিঙ্গের মতো। ফায়ারি কথাটা ফায়ার থেকে এসছে, FIRE, ফায়ার মানে আগুন, ফায়ারি মানে অগ্নিবৎ বা আগুনের মতো। রিংলেটস, রিংলেটস RING, রিং মানে আংটি আমরা জানি, বা গোলক, গোলাকার কিছু।
রিংলেটস মানে গোলক, টুকরো টুকরো গোলক, অনেকগুলো গোলক, ছোট ছোট গোলককে রিংলেটস বলা হয়। এখানে ফায়ারি রিংলেটস আগুনের স্ফুলিঙ্গের কথা বলা হয়েছে। ইন ফায়ারি রিংলেটস, আগুনের স্ফুলিঙ্গের মতো, সেই যে ঢেউগুলো সেগুলো আগুনের স্ফুলিঙ্গের মতো, তাতে চাঁদের আলো এসে পড়ছে এবং সেগুলো খুব চকচক করছে, আর সেই চমকিত গেল ঢেউগুলো যেন আগুনের স্ফুলিঙ্গের মতো। আসলে কবির সেই প্রেমিক এখানে এতটাই আনন্দিত, এতটাই উদ্বেলিত, এতটাই খুশি যে তার হৃদয়ে জেগে উঠছে প্রচণ্ড আশার আলো। সে খুশিতে তার প্রস্ফুটিত হচ্ছে তার মনের সমস্ত রকম ইচ্ছা, যে ইচ্ছা মেয়েটির সাথে সে দেখা করবে। আর তাই সেই ঢেউগুলিকে সে বর্ণনা করেছে ফায়ারি রিংলেটসের মতো করে, যে সেগুলো আগুনের স্ফুলিঙ্গের মতো, এবং তারা যেন তাদের ঘুম থেকে জেগে উঠেছে, ফ্রম দেয়ার স্লিপ। অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রো, যখন আমি পৌঁছলাম খাড়িতে, ছোট্ট খাড়িতে, উইথ পুশিং প্রো, সামনের দিকে ঠেলতে থাকা নৌকার অগ্রভাগ নিয়ে। সে নৌকা ঠেলছিল, আর নৌকার অগ্রভাগ অর্থাৎ প্রো, PROW, অগ্রভাগটা গিয়ে পৌঁছালো ছোট্ট খাড়িতে। কোপ কথার অর্থ ছোট্ট খাড়ি। অ্যাজ আই গেইন দ্য কোভ, গেইন মানে অর্জন করা, এখানে গেইন মানে পৌঁছানো। অ্যাজ আই গেইন দ্য কোভ, যখন আমি পৌঁছালাম ছোট্ট খাড়িতে, উইথ পুশিং প্রো, সামনের দিকে ঠেলতে থাকা নৌকার অগ্রভাগ নিয়ে। অবশেষে সে পৌঁছে গেল সমুদ্রের ছোট্ট খাড়িতে, তার নৌকার অগ্রভাগ গিয়ে স্পর্শ করলো খাড়িতে। অ্যান্ড কোয়েন্স, এবং নিবারণ করলো, ইটস স্পিড, তার গতি, নৌকাটা তার গতি নিবারণ করলো। কিভাবে? ইন, এখানে আই অর্থাৎ ইন দ্য স্লাশি স্যান্ড, স্লাশি মানে কর্দমাক্ত, কর্দমাক্ত বালি মানে নরম বালি, নরম বালিতে সেই নৌকার অগ্রভাগটিকে প্রবেশ করলো, এবং সেইভাবেই নৌকাটি কিন্তু তার তৃষ্ণা, গতি নিবারণ করলো, তার যেন অনেকটা তৃষ্ণার মতো সে তার গতিটাকে নিবারণ করলো। এটা কিন্তু ছেলেটার মনের যে প্রচণ্ড আশা, প্রচণ্ড ইচ্ছা মেয়েটির সাথে সাক্ষাৎ করার, মুখোমুখি সাক্ষাৎ করার, তার যে হৃদয় উদ্বেলিত হচ্ছে, সেটা কিন্তু বোঝানো হয়েছে এই লাইনটার দ্বারা। তার মনের মধ্যে জেগে উঠেছে এক অতীব ইচ্ছা মেয়েটির সাথে দেখা করার। তার কিন্তু প্রকাশ ঘটছে এই পংক্তিটির মাধ্যমে, যে নৌকা কিভাবে তার তৃষ্ণা নিবারণ করার মতো গতি নিবারণ করছে যখন তার অগ্রভাগ নরম কাদার মধ্যে ঢুকে গেছে। আমরা ফার্স্ট স্ট্যান্জা শেষ করলাম, এখন আমরা সেকেন্ড স্ট্যান্জা দেখব, যে সেকেন্ড স্ট্যান্জায় কবি কি বলেছেন। Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears, a tap at the pane, the quick sharpest cross and blue spurt of a lighted match, and a voice less loud through its joys and fears than their two hearts beating east to east. এটা কবিতার সেকেন্ড স্ট্যান্জা। এখানেও 6টা লাইন আছে বা 6টা পংক্তি আছে। আমরা এবার প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা পংক্তি আলাদা করে দেখব, তার অর্থ দেখব। দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, তারপরে 1 মাইল দীর্ঘ উষ্ণ সমুদ্র গন্ধযুক্ত তট। ওয়ার্ম কথার অর্থ উষ্ণ, সি সেন্টেড বিচ সমুদ্র গন্ধযুক্ত তট। ছেলেটিকে আরও 1 মাইল পথ পেরোতে হয়েছিল সমুদ্রের পথ পেরোনোর পরে, এবং সেটা ছিল উষ্ণ সমুদ্র গন্ধযুক্ত। সমস্ত দিন সূর্যের আলো পড়ে সমুদ্র তট উত্তপ্ত হয়ে আছে, আর রাত্রিবেলাতে তা থেকে তাপ বিকিরিত হচ্ছে, আর তাই সেটা উষ্ণ সমুদ্র গন্ধযুক্ত। এটিও কিন্তু একটা অর্থ বহন করছে এই লাইনটি, যে এর দ্বারা বোঝানো হচ্ছে যে ছেলেটির হৃদয় কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে, যেহেতু সে অনেকটা কাছে পৌঁছে গেছে তার আকাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছানোর, যেখানে গিয়ে সে মেয়েটির সাথে দেখা করতে চায়।
3 fields to cross till a farm appears, 3টে মাঠ ক্রস করতে হয় যতক্ষণ না একটা খামার বাড়ি এসে পৌঁছায়। টিল মানে এখানে যতক্ষণ না, ফার্ম মানে খামার বাড়ি, অ্যাপিয়ার্স এসে পৌঁছানো। ছেলেটিকে আরও 3টে মাঠ ক্রস করতে হয়, তারপরে সে একটা খামার বাড়িতে এসে পৌঁছায়। এ ট্যাপ অ্যাট দি পেন, জানলার শার্সিতে একটা টোকা, সে জানলার শার্সিতে একটা টোকা মারে। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, তারপরে দ্রুত তীক্ষ্ণ আঁচড়ের শব্দ। ট্যাপ মানে টোকা, পেন মানে শার্সি, জানলার শার্সি অর্থাৎ জানলার কাছের অংশটা, সেখানে সে একটা টোকা দেয়। আর তারপরে কি হয়, কুইক শার্প স্ক্র্যাচ, কুইক মানে দ্রুত, শার্প মানে তীক্ষ্ণ, স্ক্র্যাচ মানে আঁচড়। এই দ্রুত তীক্ষ্ণ আঁচড় কিসের আঁচড়? আসলে মেয়েটি তখনই দেশলাইয়ের কাঠি দিয়ে মানে কাঠি ঘষে দেশলাইয়ের কাঠিটা জ্বালাতে চেষ্টা করে বা জ্বালায়, আর সেই আঁচড়ের শব্দ কুইক শার্প স্ক্র্যাচ, দ্রুত আঁচড়ের শব্দ। অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, এবং জ্বলন্ত দেশলাইয়ের নীল শিখা, দেশলাইয়ের কাঠি জ্বলে ওঠে এবং তার থেকে নীল শিখা নির্গত করে। এই লাইনটি কিন্তু একটা রূপক অলঙ্কার হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি প্রকাশ করছে প্রেমিক যুগলের আবেগ প্রজ্বলিত হওয়ার ইঙ্গিত, যে তাদের মধ্যে তাদের যে আবেগ ছিল সেটা কিন্তু প্রজ্বলিত হয়ে উঠেছে, প্রচণ্ডভাবে জ্বলে উঠেছে, তারা এখন তেজময়, উদ্দীপিত। অ্যান্ড ব্লু স্পার্ট এবং নীল শিখা অফ এ লাইটেড ম্যাচ, অফ একটা জ্বলন্ত দেশলাইয়ের। অ্যান্ড এ ভয়েস, এবং একটা কণ্ঠস্বর, লেস লাউড, যেটা ছিল খুব আস্তে আস্তে, থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, তার আনন্দ এবং ভয়ের মধ্যে তারা কথা বলছিল খুব আস্তে আস্তে, কারণ তারা আনন্দিত এবং ভীত দুটোই ছিল। তারা আনন্দিত ছিল কারণ তাদের মধ্যে দেখা হয়েছিল, তাদের সাক্ষাৎ হয়েছিল, তাদের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল, তাই তারা আনন্দিত। আবার তারা ভীত ছিল, যেহেতু ছিল এটা গোপন অভিসার, তারা গোপনে দেখা করছিল, তাই তারা ভীত ছিল। তাই তাদের কণ্ঠস্বর ছিল খুব আস্তে আস্তে। দেন দ্য টু হার্টস, দুটো হৃদয়ের থেকে, বিটিং ইজ টু ইজ, যারা সম্মিলিতভাবে শব্দ করছিল। দুটো হার্টের শব্দ হচ্ছিল, দুটো হার্ট পাশাপাশি এসে যায় এবং তারা সম্মিলিতভাবে একটা শব্দ করে। আর সেই সম্মিলিত শব্দের থেকেও তাদের কণ্ঠস্বর ছিল আস্তে, তারা তার থেকেও অনেক আস্তে কথা বলছিল। তাদের যে ফিসফিসানি, তারা যে ফিসফিস করে কথা বলছিল, সেটা ছিল তাদের দুটি হার্টের সম্মিলিত শব্দের থেকেও আস্তে। দেন তুলনা করার জন্য ব্যবহার করা হয়, চাইতে। দেন দ্যাট টু হার্টস, দুটো হৃদয়ের চাইতে, বিটিং ইজ টু ইজ, যারা সম্মিলিতভাবে প্রহার করছিল, শব্দ করছিল। আমরা কবিতাটি শেষ করলাম। এখন আমি পাঠকদের বা দর্শকদের যারা দেখছো তাদের মতামত জানতে চাই, যে তোমরা কেমন বুঝতে পেরেছ। থ্যাংক ইউ এভরিবডি।